এখন আমরা এখান থেকে আমরা ফার্স্ট যেটা দেখব যে আয়নিক বন্ডিংটাকে আমরা দেখব। স্যার এক সেকেন্ড স্যার। স্যার বইয়ে স্যার আরেকটা বন্ডের কথা লেখা ছিল, অড ইলেকট্রন বন্ড। এটা স্যার কি স্যার, কখনো তো শুনিনি স্যার এটা। অড ইলেকট্রন বন্ড, বন্ড জি স্যার বইয়ে লেখা ছিল স্যার। কোন বইয়ে? ওই যে স্যার যে বইটা দিছিলেন স্যার, ওই বর আর ডি, তার বই স্যার। অড ইলেকট্রন বন্ড, আমি যে বইটা তোমাদেরকে করতে ডাউনলোড করতে বলছিলাম, জি স্যার ওটাই আমি স্যার। দেখবো না এটা, একটু ঠিক এখন আছে আর ইন্টারাপ্ট করছি না, দেখবো না এটা, একটু জি স্যার। ক্লাসটা দেখবো না কোনটাকে অড ইলেকট্রন বন্ড বলছে, আমি দেখবো না ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে করবো না। জি স্যার। এখন দেখো যে আয়নিক বন্ড, এই জায়গায় আমরা খুব বেশি সময় দেব না, যে ইউ হ্যাভ এনাফ আইডিয়া অ্যাবাউট আয়নিক বন্ড। ইন আয়নিক বন্ড ইউজুয়ালি যেটা হয়ে থাকে যে বাই ট্রান্সফারিং অফ ইলেকট্রন, একটা আমরা মেটাল নন মেটালের ক্ষেত্রে ইউজুয়ালি আয়নিক বন্ডিং কনসিডার করে থাকি, যে মেটাল ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, সেই ইলেকট্রনটা নন মেটাল অ্যাকসেপ্ট করছে, দ্যাট ইজ বাই দ্য ট্রান্সফারিং অফ ইলেকট্রন। মেটাল তোমার যেটা করছে ছেড়ে দিয়ে পজিটিভ আয়ন ফর্ম করছে, আমি জিস্ট জিনিসটা বলছি, নন মেটাল একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সেটা নেগেটিভ আয়ন ফর্ম করছে, দেন এই পজিটিভ নেগেটিভ ইন্টারাকশনের কারণে যে বন্ড ফর্ম করে, দ্যাট বন্ড ইজ কল্ড আয়নিক বন্ড। এখানে দেখো যে খুব সিম্পলি যদি আমরা বলি যে, সামিন তুমি মিউট করো। Thus, an ionic bond is established between the two atoms whose electronegativity difference is very large. That's very important. যে আমরা ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্ট, আমরা তিনটা কনসেপ্ট খুব ইলাবোরেটলি স্টাডি করে আসছি। একটা ছিল আমাদের ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি অ্যাজ ওয়েল এজ আয়নাইজেশন এনার্জি। এই তিনটা কনসেপ্টই মোটামুটি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে, বিশেষ করে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে অ্যাজ ওয়েল এজ তোমাদের ইলেকট্রনিক্সেও এই তিনটা কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। যখনই কোনো কম্পারেটিভ স্টাডি করতে যাবা, সেই ক্ষেত্রে এই তিনটা কনসেপ্টকে নিয়েই তোমার কোনো একটা সাবস্টেন্সের কম্পারেটিভ স্টাডি করতে হয়, কেমিক্যাল কম্পারেটিভ স্টাডি করতে হয়। যেমন এইখানে আমরা যেটা বলছি যে দুইটা অ্যাটম, দুইটা এলিমেন্ট কখন আয়নিক বন্ড ফরমেশনে পার্টিসিপেট করবে, যখন এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুটা, ডিফারেন্সটা অনেক হাই হবে। যত বেশি হাই হবে তত বেশি স্ট্রং আয়নিক বন্ড ফর্ম করবে, ঠিক আছে? সো ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা লার্জ হতে হবে, এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট তোমার কন্ডিশন ফর দ্য ফরমেশন অফ আয়নিক বন্ড। আয়নিক বন্ড হলে যে ক্যাটায়ন ফর্ম করে, অ্যানায়ন ফর্ম করে, এটাও জানো যে মেটালগুলো ইউজুয়ালি যেগুলো তোমার ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সেগুলো দে অ্যাকোয়ার দ্য পজিটিভ চার্জ, দ্যাটস ওয়াই উই সে দ্যাট সর্ট অফ স্পেসিস অ্যাজ ক্যাটায়ন অ্যান্ড নন মেটাল যেগুলো ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে সেগুলো নেগেটিভ চার্জ অ্যাটেইন করে, গেইন করে, ইন দ্যাট কেস সেটাকে আমরা অ্যানায়ন বলে থাকি, ঠিক আছে? এবং ক্যাটায়ন অ্যানায়নের ওই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের কারণে এরা লিঙ্কড হয়ে এরা আয়নিক বন্ড ফর্ম করে। এটা জানো যে আমরা মোটামুটি এখানে ইনফরমেশন গুলো আছে, এগুলো একটু দেখবে। তারপরে দেখো যে আমরা যেটা বলছি যে ইন দ্য ফরমেশন অফ আয়নিক বন্ড or ionic compound energy is released, এটা দ্যাটস ইম্পর্টেন্ট ইন টার্মস অফ এনার্জি। যদি আমরা কনসিডার করি যে কোনো একটা বন্ড ফরমেশনের ক্ষেত্রে তোমার যে টোটাল নেট এনার্জি, যেটা যে আয়নিক বন্ডে তোমার কি হচ্ছে নরমালি, যে আয়নিক বন্ডে আয়োনাইজেশন এনার্জি প্রয়োজন হচ্ছে। আয়োনাইজেশন এনার্জি, দ্যাট মিন যে হোয়াট ইজ আয়োনাইজেশন এনার্জি, যে কোনো একটা মেটালের ক্ষেত্রে বিশেষ করে একটা ইলেকট্রনকে আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম থেকে যখন, আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম থেকে যখন একটা গ্যাসিয়াস আয়ন ফর্ম করে, তখন একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এবং সেটা ফরমেশনের জন্য যেই পরিমাণ এনার্জি প্রয়োজন, সেই এনার্জিকে আমরা বলছিলাম আয়োনাইজেশন এনার্জি। ইউ নো দ্য ডেফিনেশন অফ আয়োনাইজেশন এনার্জি। তো এখন আয়নিক বন্ড ফরমেশনের সময় আয়োনাইজেশন এনার্জি প্রয়োজন হচ্ছে মেটালের ক্ষেত্রে। আমরা যদি মেটাল চিন্তা করি, দেন মেটালের ক্ষেত্রে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দ্যাট মিনস পজিটিভ আয়ন ফর্ম করছে, ইন দ্যাট কেস দ্যাট সর্ট অফ এনার্জি যেটা তোমার নিতে হচ্ছে, দ্যাট এনার্জি ইজ কল্ড আয়োনাইজেশন এনার্জি। দেন আয়োনাইজেশন এনার্জির পরে যেটা আসবে, যে নন মেটাল যদি কনসিডার করি, তখন এই নন মেটালের ক্ষেত্রে নন মেটাল ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, দ্যাট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি। এই ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে দেখা যায়, আমরা দেখে আসছি যে ইলেকট্রন অ্যাফিনিটিটা ইউজুয়ালি তোমার এক্সোথার্মিক রিঅ্যাকশন।
তার একটা অ্যাট্রাকশন আছে ইলেকট্রনের প্রতি। সে খুব ইজিলি ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে পারে। দ্যাটস ওয়াই দ্যাট রিঅ্যাকশন ইজ এক্সোথার্মিক। এখন একটা এক্সোথার্মিক, একটা এন্ডোথার্মিক। এখন এই এক্সোথার্মিক, এন্ডোথার্মিকের রেজাল্টেন্ট যেটা বা আয়নিক কম্পাউন্ড যখন ফাইনালি ফর্ম করবে, সেই ক্ষেত্রে হিটটা ওভারঅল হিটটা গেইন করবে না রিলিজ হবে সেটার উপর ডিপেন্ড করবে তার ওভারঅল হিট চেঞ্জটা। বা আমরা এটাকে বলবো যে হিট এক্সোথার্মিক ওভারঅল প্রসেসটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক। সো ইন কেস অফ আয়নিক কম্পাউন্ড বা আয়নিক বন্ড ফরমেশন বা আয়নিক ক্রিস্টাল ফরমেশন যেটাই হোক আমরা পরে আরো দেখব। সেই ক্ষেত্রে আমরা যেটা অলওয়েজ অবজার্ভ করে থাকি সেটা হচ্ছে যে এনার্জি ইউজুয়ালি রিলিজ হয়। ঠিক আছে? দ্যাট ইজ আয়নিক কম্পাউন্ড যখন ফর্ম করছে তখন এনার্জি ছেড়ে দিচ্ছে। এনার্জিটা গ্রহণ করার পরিবর্তে এনার্জি ছেড়ে দিচ্ছে। এটা আমরা এই আরো ইলাবোরেটলি দেখব। আমরা ওই বন্ড হেভার সাইকেল স্টাডি করে সেটা আমরা আরো ইলাবোরেটলি দেখব। ওকে? জাস্ট একটু বলে রাখলাম যে আয়নাইজেশন আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে এনার্জিটা ইউজুয়ালি রিলিজ হয়ে থাকে। এখন এখানে দেখো যে আমরা কয়েকটা এক্সাম্পল দেখিয়েছি। এগুলো তোমরা দেখে আসছো যে সোডিয়াম আর ক্লোরিন যখন সোডিয়াম ক্লোরাইড ফর্ম করে দেন তাদের আউটার মোস্ট শেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা কিরকম হয়। অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে আউটার মোস্ট শেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা কিরকম হয়। এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে। সো এটা আমরা আর খুব বেশি ডিসকাস করছি না। এরপরে আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো যে যখন কোনো একটা সিস্টেমে আয়নিক কম্পাউন্ড ফর্ম করবে সেই ক্ষেত্রে এই ফেভারেবল কন্ডিশন গুলো কি থাকা চাই? বা কন্ডিশন গুলো কেমন হলে খুব ইজিলি একটা আয়নিক কম্পাউন্ড বা আয়নিক বন্ড ফর্ম করতে পারে? অ্যাজ ওয়েল অ্যাজ আয়নিক ক্রিস্টাল ফর্ম করতে পারে। সেক্ষেত্রে আমরা জানি যে কতগুলো স্টেপ আয়নিক বন্ড ফরমেশন এর ক্ষেত্রে আমরা দেখে থাকি। এর মধ্যে একটা স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে যে তোমার কোনো একটা এলিমেন্ট সে পজিটিভ আয়ন গেইন করবে। পজিটিভ আয়ন সে গেইন করবে বা পজিটিভ চার্জ গেইন করবে। তো পজিটিভ চার্জ যখন গেইন করবে তখন তার মধ্য থেকে ইলেকট্রন বের হয়ে যাবে। সেকেন্ড স্টেপ হচ্ছে একটা এলিমেন্ট বা একটা অ্যাটম সে নেগেটিভ চার্জ গেইন করবে। নেগেটিভ চার্জ গেইন করার পরে সেকেন্ড স্টেজে সে নেগেটিভ চার্জ গেইন করার ফলে করবে কিভাবে? একটা ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করবে, গেইন করবে, ইলেকট্রন গেইন করবে। এরপরে হচ্ছে এই পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন যে দুটো ফর্ম করলো দে আর ইন গ্যাসিয়াস ফর্ম। এখন এই গ্যাসিয়াস ফর্মে যে আয়নগুলো আছে এই আয়নগুলো কম্বাইন্ড হবে। কম্বাইন্ড হয়ে তখন এদের একটার চার্জ আরেকটার চার্জ একটার চার্জ দিয়ে আরেকটার চার্জ কাউন্টার ব্যালেন্সড হবে, নিউট্রাল হবে। নিউট্রাল হয়ে আয়নিক ক্রিস্টাল ফর্ম করবে বা ক্রিস্টাল ফর্ম করবে, সলিড ফর্ম করবে, কম্পাউন্ড ফর্ম করবে। তার মানে এই ৩ টা স্টেজ। এই ৩ টা স্টেজের জন্য কিছু ফেভারেবল কন্ডিশন আছে। সেই কন্ডিশন গুলো কি আমরা একটা একে, একে দেখি। ফার্স্ট যেটা বললাম যে যখন একটা মেটালিক বা যদি আমরা কনসিডার করি সে তোমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি সে নিবে। দ্যাট এনার্জি ইজ ইকুয়াল টু দ্য আয়নাইজেশন এনার্জি। সেটা নিয়ে পজিটিভ চার্জ ফর্ম করবে। এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে তোমার যদি আমরা নন মেটালিক বা যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে সেরকম কোনো একটা স্পেসিস যদি চিন্তা করি, এলিমেন্ট যদি চিন্তা করি, সে যখন ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে তখন এনার্জি রিলিজ করবে। একজন গ্রহণ করছে সে এনার্জি রিলিজ করবে। এনার্জি রিলিজের পরিমাণটা কতটুকু হবে? দ্যাট অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু ইলেকট্রন অ্যাফিনিটি অফ দ্যাট এলিমেন্ট। ঠিক আছে? এবং সেটি আমরা জানি যে ইলেকট্রন অ্যাফিনিটির ডেফিনিশন আমরা যেটা দেখে এসেছি সেটা হচ্ছে যে কোনো একটা স্পেসিস বা এলিমেন্ট অর অ্যাটম একটা ইলেকট্রন গেইন করার জন্য যে পরিমাণ এনার্জি সে রিলিজ করে দ্যাট অ্যামাউন্ট অফ এনার্জি ইজ কল্ড ইলেকট্রন অ্যাফিনিটি। সেটা। এরপরে স্টেপ দেখো যে এখানে দ্যাট মিন যে প্রথম আয়নাইজেশন মেটাল বা ইলেকট্রোপজিটিভ অ্যাটম প্লাস আয়নাইজেশন এনার্জি মিলে হবে আয়ন হচ্ছে আর ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। এখানে তোমার একটা ইলেকট্রন গেইন করে আয়ন হচ্ছে আর ইলেকট্রন অ্যাফিনিটি অ্যামাউন্ট অফ দ্যাট ইজ দ্য এনার্জি। এই এনার্জিটা সে ছেড়ে দিচ্ছে। এরপরে যেটা ফাইনালি সেটা হচ্ছে যে তোমার এই ২ টা আয়ন কম্বাইন্ড হবে। আমরা যেটা বলছি একটু আগে যেটা আমি বললাম যে ২ টা আয়ন কম্বাইন্ড হবে
কম্বাইন্ড হয়ে যে স্পেসিসটা ফর্ম করবে সেটাকে বলা হবে আয়নিক ক্রিস্টাল। ঠিক আছে? আয়নিক ক্রিস্টাল এবং এই আয়নিক ক্রিস্টালে দেখো যে এটা একটা আয়ন, এটা একটা আয়ন। ঠিক আছে? এই ২ টা আয়ন মিলে হচ্ছে আয়নিক ক্রিস্টাল। অ্যাজ ওয়েল এস কি করছে? একটা এনার্জি ছেড়ে দিছে। হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ল্যাটিস এনার্জি? এনিবডি? আমরা ডিসকাস করব যদি ক্রিস্টাল ফর্ম করার সময় যে এনার্জিটা লাগে, ক্রিস্টাল ফর্ম করার সময় যে এনার্জি লাগে না, যেটা ক্রিস্টাল ছেড়ে দেয় স্যার। ছেড়ে দেয় যেটা। এখান থেকে দেখো যে বুঝতে পারছো। ঠিক আছে? এখান থেকে আমরা খুব ইলাবোরেটলি দেখব ল্যাটিস এনার্জি। তারপর একটু আইডিয়া তোমাদের কাছ থেকে নিয়ে নিলাম। এখানে দেখো যে এই ইকুয়েশন থেকে আমরা ইজিলি ভিজুয়ালাইজ করতে পারছি যে আসলে এই ল্যাটিস এনার্জিটা কি হবে। যেমন এরা আয়নগুলো ইউজুয়ালি কি স্টেটে থাকে? গ্যাসিয়াস স্টেটে থাকে। ঠিক আছে? আয়নগুলো নরমালি আমরা গ্যাসিয়াস স্টেটে বা অ্যাকুয়াস স্টেটে যেভাবে দেখি না কেন থাকে। আর এখান থেকে এই আয়নগুলো থেকে ফর্ম করছে কি আয়নিক ক্রিস্টাল। দিস ইজ ল্যাটিস সরি সলিড। ঠিক আছে? এটা হচ্ছে সলিড। তো এখন আমরা ২ ভাবে এটাকে ল্যাটিস এনার্জিকে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে যে গ্যাসিয়াস আয়ন থেকে যখন আয়নিক ক্রিস্টাল ফর্ম করে, যে পরিমাণ এনার্জি ছেড়ে দিচ্ছে, that amount of energy is called ল্যাটিস এনার্জি। এটা একটা। আর যদি আমরা উল্টাভাবে বলি যে আয়নিক ক্রিস্টাল আছে, আয়নিক ক্রিস্টালটা ভেঙে গ্যাসিয়াস আয়নে কনভার্ট হবে বা একটা আয়নিক বন্ডেড কম্পাউন্ড ক্রিস্টালাইন ফর্মে আছে, ক্রিস্টাল বা সলিড ফর্মে আছে। সেটা ভেঙে তোমার আয়নিক কম্পাউন্ড সরি আয়নিক ফর্মে যাবে। তখন কি হবে তার এনার্জি? ছেড়ে দিবে না গেইন করবে? গেইন করবে গেইন স্যার। করবে। ঠিক আছে? সেই ক্ষেত্রে এনার্জি গেইন করবে এবং কতটুকু গেইন করবে? এই ল্যাটিস এনার্জি যখন এটা ফরমেশনের সময় যতটুকু এনার্জি সে ছেড়ে দিচ্ছিল, সেইম অ্যামাউন্ট অফ এনার্জি এটা গেইন করে তোমার এই আয়নগুলোতে কনভার্ট হবে। ঠিক আছে? এখন দেখো যে এই যে আমরা ৩ টা স্টেপ ক্লিয়ার এটা? অনেকেরই ক্লিয়ার বাট বাকি যারা আছো কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা এটা নিয়ে আরো খুব ইলাবোরেটলি ডিসকাস করব। ওকে। তো এখন এই যে আমরা ৩ টা স্টেপ দেখলাম। এই ৩ টা স্টেপের মধ্যে তোমার ফাইনালি যেটা আমরা দেখে আসছি যে আগে যে যখন কোনো একটা আয়নিক ক্রিস্টাল বা কম্পাউন্ড ফর্ম করে তখন এনার্জিটা রিলিজ হয়। তার মানে এই যে ৩ টা প্রসেস, এই ৩ টা প্রসেসের মধ্যে এই ৩ টা প্রসেসের নেট এনার্জি যেটা that net energy should be released in the formation of ionic compound or ionic crystal. এটা ৩ টার যোগফল যদি পজিটিভ নেগেটিভ মিলে যোগফল যদি তোমার সারপ্লাস হয়, ছেড়ে দেওয়ার মতো হয়, তখনই তোমার একটা আয়নিক কম্পাউন্ড ফর্ম করবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখো যে এইটা রিলিজ হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। এইটা গ্রহণ করছে। ওকে? এই ল্যাটিস এনার্জি রিলিজ হচ্ছে। তার মানে এই ২ টার যোগফলের চাইতে যদি এইটার পরিমাণ বেশি হয় তাহলে এটা সম্ভব না। বন্ড ফরমেশন। এইটা আর এটা এই ২ টা ছেড়ে দেওয়া আর এটা গ্রহণ করা। সেই ক্ষেত্রে যদি এইটার পরিমাণ ২ টার যোগফলের চাইতে বেশি হইলে সম্ভব না। এটার চাইতে এই ২ টার যোগফল যদি বেশি হয় তখনই সম্ভব একটা আয়নিক কম্পাউন্ড বা আয়নিক ক্রিস্টাল ফর্ম করা। ক্লিয়ার? জি স্যার। ওকে। এখানে দেখো যে আমরা সো যদি আমরা কনক্লুশন ড্র করি, ইন দ্যাট কেস দেখো যে ফার্স্ট যে ডেফিনিটলি ফর দ্য ফরমেশন অফ আয়নিক বন্ড অর আয়নিক কম্পাউন্ড যে মেটাল বা যে এলিমেন্ট বা অ্যাটম আমরা কনসিডার করব, দ্যাট এলিমেন্ট শুড হ্যাভ ভেরি লো আয়নাইজেশন এনার্জি। বিকজ আমি আগে যে ওই দেখে আসছি ইকুয়েশন গুলোতে যে আমরা বলছি যে আয়নাইজেশন এনার্জি যদি ২ টার যোগফলের চাইতে বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে এখানে বন্ড ফর্ম করবে না। সো বন্ড ফরমেশনের জন্য ডেফিনিটলি সেই ভ্যালুটা কম হতে হবে এবং সেই ভ্যালুটা কম হওয়ার জন্যই তোমার যেটা আমরা কনক্লুশন ড্র করতে পারি যে আমরা যে অ্যাটম কনসিডার করছি যেখান থেকে পজিটিভ আয়ন বা ক্যাটায়ন ফর্ম করবে ফর দ্যাট অ্যাটম or or that atom should have very low ionization energy. At the same time যেটা anion ফর্ম করবে that atom should have very high electron affinity. কারণ যত বেশি ইলেকট্রন অ্যাফিনিটি থাকবে সেই ক্ষেত্রে ওই অ্যাটম তত ইজিলি তোমার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রন অ্যাকসেপ্ট করার পাশাপাশি সে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি সে রিলিজ করবে।
এন্ড থার্ড কন্ডিশন যেটা যে বলছি যে ল্যাটিস এনার্জি কোনটা, যে আয়নগুলো থেকে যখন আয়নিক ক্রিস্টাল ফর্ম করছে তখন যে এনার্জিটুকু ছেড়ে দিচ্ছে সেই এনার্জিটাকে আমরা বলছি ল্যাটিস এনার্জি। এবং এই ল্যাটিস এনার্জির পরিমাণটাও বেশি হতে হবে। যত বেশি ল্যাটিস এনার্জিটা যত বেশি হবে, that system or ionic compound or ionic solid will be more stable. বিকজ যেহেতু এটা ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, তো একটা সিস্টেম থেকে যত বেশি এনার্জি চলে যাবে সেই সিস্টেমের এনার্জিটা কমে আসবে। তা আমরা আগে দেখে আসছি যে কম্পাউন্ড ফরমেশন বা বন্ড ফরমেশনের ক্ষেত্রে অ্যাটম বা মলিকুল গুলো বা স্পিসিস গুলো অলওয়েজ চায় যে তাদের যে এনার্জি আছে টু মেনটেন দেয়ার স্টেবিলিটি, হাইয়েস্ট লেভেল অফ স্টেবিলিটি অলওয়েজ ট্রাই করে তোমার যত সম্ভব এনার্জি রিলিজ করতে। সেই ক্ষেত্রে ল্যাটিস এনার্জি যত বেশি হবে, আয়নিক ক্রিস্টাল বা আয়নিক সলিড যেটা ফর্ম করবে, আয়নিক বন্ড যেটা ফর্ম করবে সেটা তত স্ট্রং হবে অ্যাজ ওয়েল এজ সলিডটা তত স্টেবল হবে। ক্লিয়ার? তো এই তিনটা কন্ডিশন যদি তোমার ফুলফিল করে ইন দ্যাট কেস, তখনই তোমার আয়নিক কম্পাউন্ড বা আয়নিক সলিড আর আয়নিক ক্রিস্টাল ফরমেশন ইজি হয়। অ্যানাদার ওয়ান ইজ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। এটা আমরা আগে দেখে আসছি যে দুইটা অ্যাটমের মধ্যে যে দুইটা অ্যাটম আয়নিক বন্ডিং এ পার্টিসিপেট করবে, দ্যাট টু অ্যাটমস শুড হ্যাভ ভেরি হাই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। সেটা যদি না হয়, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স না থাকলে দ্যাট মিনস একটার ইলেকট্রো পজিটিভ ক্যারেক্টার আর একটা ইলেকট্রো নেগেটিভ ক্যারেক্টার থাকতে হবে। সেটা যদি হয় তখনই তোমার এই ইলেকট্রনের ট্রান্সফারটা সম্ভব, পসিবল। আদারওয়াইজ যদি ইকুয়াল যদি হয়ে যায়, আমরা কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে যেটা দেখব সেটা হচ্ছে যে ইন কেস অফ কোভ্যালেন্ট বন্ড তোমার এই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা ইকুয়াল, অলমোস্ট ইকুয়াল। ঠিক আছে? সো ফর দ্য ফরমেশন অফ আয়নিক কম্পাউন্ড অর আয়নিক বন্ড, এই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স শুড বি ভেরি হাই। ওকে, এই চারটা কন্ডিশন মোটামুটি ফুলফিল করতে হয় ফর দ্য ফরমেশন অফ আয়নিক কম্পাউন্ড